হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা অনেকেই এমন ইনভেস্টমেন্ট প্ল্যান খোঁজেন যে ইনভেস্টমেন্ট প্ল্যান থেকে ভালো রিটার্ন পাওয়া যাবে এবং তার সাথে সাথে ট্যাক্স বেনিফিটও পাওয়া যাবে। তাদের জন্য আজকের এই ভিডিওটি। এই ভিডিওতে আমি পাবলিক প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ পিপিএফ, ন্যাশনাল পেনশন স্কিম অর্থাৎ এনপিএস এবং ইকুইটি লিঙ্ক সেভিংস স্কিম অর্থাৎ ইএলএসএস এগুলির মধ্যে কম্পেয়ার করব এবং ডিসকাস করব কোথায় ইনভেস্টমেন্ট করলে আপনি সবথেকে বেশি লাভবান হবেন। মূলত চারটি প্যারামিটারের উপর খেয়াল রাখবেন যে কোনো ইনভেস্টমেন্ট করার সময়। ফার্স্ট, রিস্ক; সেকেন্ড, লিকুইডিটি; থার্ড, রিটার্ন; ফোর্থ, ট্যাক্স বেনিফিট। এখানে দেখুন, বাঁ দিকে অনেকগুলো প্যারামিটার রয়েছে আর ডান দিকে তিনটি ইনভেস্টমেন্ট প্ল্যানের লিস্ট রয়েছে। প্যারামিটার ওয়াইজ প্রতিটি ইনভেস্টমেন্ট প্ল্যান নিয়ে ডিসকাস করব। প্রথমেই রয়েছে এলিজিবিলিটি, অর্থাৎ কারা এই ইনভেস্টমেন্ট করতে পারবেন। পিপিএফ এর ক্ষেত্রে যে কোনো ব্যক্তি নিজের নামে পিপিএফ অ্যাকাউন্ট খুলতে পারেন, তবে জয়েন্টলি পিপিএফ অ্যাকাউন্ট খোলা যায় না এবং একের অধিক কিন্তু পিপিএফ অ্যাকাউন্ট কেউ খুলতে পারবেন না। পিপিএফ অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে বয়সের কোনো সীমা নেই, যে কোনো বয়সের যে কোনো ব্যক্তি খুলতে পারেন। পেরেন্টস বা গার্জিয়ানরা তাদের মাইনর চিলড্রেনের নামেও কিন্তু পিপিএফ অ্যাকাউন্ট খুলতে পারেন। এবার আসি এনপিএস। এনপিএস এর দুটো টায়ার আছে, টায়ার 1 এবং টায়ার 2। আমরা মূলত টায়ার 1 নিয়ে আলোচনা করব। এক্ষেত্রে 18 থেকে 60 বছর বয়সী যে কোনো ব্যক্তি এই অ্যাকাউন্ট খুলতে পারেন। 18 বছরের আগে বা 60 বছরের পরে কিন্তু এই অ্যাকাউন্ট খোলা যায় না। এরপর আসি ইএলএসএস। ইএলএসএস এর ক্ষেত্রে একই, যে কোনো ব্যক্তি ইএলএসএস এ ইনভেস্টমেন্ট করতে পারেন, বয়সের কিন্তু কোনো বার নেই। এরপরে চলে আসি পরের প্যারামিটারে, কন্ট্রিবিউশন। পিপিএফ এর ক্ষেত্রে বছরে মিনিমাম 500 টাকা কন্ট্রিবিউট করতে হয় আর ম্যাক্সিমাম করতে পারবেন 1.5 লাখ টাকা। এনপিএস এর ক্ষেত্রে বছরে মিনিমাম 6000 টাকা কন্ট্রিবিউট করতে হবে আর ম্যাক্সিমামের কিন্তু কোনো লিমিট নেই। একইভাবে ইএলএসএস এর ক্ষেত্রে বছরে মিনিমাম ইনভেস্টমেন্ট করতে হবে 500 টাকা, সর্বাধিক এর কোনো লিমিট নেই, আপনি যতটা পারেন আপনি করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। নেক্সট চলে আসি লক ইন পিরিয়ডের প্যারামিটারে। পিপিএফ এর ক্ষেত্রে লক ইন পিরিয়ড কিন্তু 15 ইয়ার্স, অর্থাৎ 15 ইয়ার্সের আগে আপনি কিন্তু কোনোভাবেই টাকা উইথড্র করতে পারবেন না। এরপর আসি এনপিএস। এনপিএস এর ক্ষেত্রে লক ইন পিরিয়ড হচ্ছে 60 বছর বয়স পর্যন্ত। 60 বছরের পরে গিয়ে কিন্তু উইথড্রল করতে পারবেন, অর্থাৎ কোনো ব্যক্তি যদি 30 বছর বয়সে ইনভেস্ট করেন, সেক্ষেত্রে কিন্তু তাকে 60 বছর বয়স পর্যন্ত কিন্তু সেটা টেনে নিয়ে যেতে হবে, তারপরেই তিনি উইথড্র করতে পারবেন বা পেনশন বেনিফিট পাবেন। এরপর আসি ইএলএসএস। ইএলএসএস এর ক্ষেত্রে লক ইন পিরিয়ড 3 বছর, অর্থাৎ 3 বছরের মধ্যে কিন্তু কোনো টাকা উইথড্র করতে পারবেন না। নেক্সট প্যারামিটার ডিপোজিট ফ্রিকোয়েন্সি। পিপিএফ এর ক্ষেত্রে বছরে মিনিমাম একবার কিন্তু আপনাকে ডিপোজিট করতে হবে, ম্যাক্সিমাম আপনি ডিপোজিট করতে পারেন 12 বার। এনপিএস এর ক্ষেত্রে ডিপোজিটের কোনো বার নেই, আপনি যতবার খুশি ডিপোজিট করতে পারেন। একইভাবে ইএলএসএস এর ক্ষেত্রেও কিন্তু বছরে আপনি যতবার খুশি ডিপোজিট করতে পারেন। এবার আসি উইথড্রল। একটু আগেই বলেছিলাম পিপিএফ এর ক্ষেত্রে লক ইন পিরিয়ড 15 বছর, অর্থাৎ 15 বছরের আগে কিন্তু আপনি পিপিএফ থেকে কোনো টাকা তুলতে পারবেন না। তবে ইমার্জেন্সি কেসে পিপিএফ অ্যাকাউন্ট থেকে 5th ফিনান্সিয়াল ইয়ার থেকে টাকা তোলা যায়। এনপিএস এর ক্ষেত্রে কিন্তু 60 বছর আগে কোনো টাকা তোলা যায় না, যেহেতু 60 বছর পর্যন্ত লক ইন পিরিয়ড, তাই আপনাকে 60 বছরের মধ্যে কিন্তু কোনো টাকা আপনি তুলতে পারবেন না। একইভাবে ইএলএসএস এর ক্ষেত্রে লক ইন পিরিয়ড যেহেতু 3 বছর, সেজন্য প্রথম 3 বছর কিন্তু আপনি কোনো টাকা তুলতে পারবেন না। 3 বছর পর থেকে কিন্তু জমানো টাকার রূপ থেকে আপনি টাকা তুলতে পারেন, সেক্ষেত্রে পার্শিয়ালও তুলতে পারেন, ফুলও তুলতে পারেন। এরপরে চলে আসি মোস্ট ইম্পর্টেন্ট, রিটার্ন। পিপিএফ এর ক্ষেত্রে বর্তমানে অর্থাৎ 2020-21 ফিনান্সিয়াল ইয়ারে কিন্তু ইন্টারেস্ট যাচ্ছে 7.1, তো সেটা ম্যাক্সিমাম 8.5 পর্যন্ত যেতে পারে, যেহেতু পিপিএফটা রিস্ক কম এবং এটাতে গভর্নমেন্ট আপনার
ইয়ে রয়েছে, সেজন্য পিপিএফ এর ক্ষেত্রে কিন্তু খুব বেশি রিটার্ন পাওয়া যায় না, মোটামুটি 7 থেকে 8.5%-এর মধ্যে আপনি রিটার্ন পাবেন। এরপরে চলে আসি এনপিএস। এনপিএস এর কিন্তু তুলনামূলকভাবে একটু রিস্কি, এবং এটা রিটার্নটা ডিপেন্ড করে মার্কেটের উপরে। কারণ আপনি যখন এনপিএসে ইনভেস্ট করবেন, সেক্ষেত্রে আপনাকে অপশান দেবে আপনি কোথায় ইনভেস্ট করতে চাইছেন, অর্থাৎ ইকুইটি না ডেটে। সেক্ষেত্রে আপনি ইকুইটিতে ম্যাক্সিমাম 75% ইনভেস্ট করতে পারবেন। অর্থাৎ আপনি যখন ইনভেস্ট করবেন, সাপোজ ধরুন আপনি 1000 টাকা ইনভেস্ট করবেন, আপনি যদি অপশান দিয়ে রাখেন যে 1000 টাকার মধ্যে আমি 75% ইকুইটিতে যাবে আর 25% ডেটে, অর্থাৎ 750 টাকা আপনার ইকুইটিতে যাবে আর 250 টাকা যাবে আপনার ডেটে। ইকুইটিতে বেশি ইনভেস্ট করলে আপনার রিটার্নের সম্ভাবনা যেমন বেশি, তেমনি আপনার রিস্কও কিন্তু বেশি থাকে। একইভাবে আপনি চাইলে 50%ও ইকুইটি করতে পারেন, যে 50% ইকুইটিতে 50% ডেটে। এরপর চলে আসি ইএলএসএস এর ক্ষেত্রে। ইএলএসএস এর ক্ষেত্রে কিন্তু রিস্কটা এনপিএস এর থেকেও একটু বেশি, যেহেতু ইএলএসএস এ পুরোটাই মার্কেটের উপরে, অর্থাৎ ওখানে ডেটের কোনো ব্যাপার নেই, পুরোটা ইকুইটিতে, অর্থাৎ শেয়ার মার্কেটের উপর আপনার রিটার্ন ডিপেন্ড করবে। তবে ইএলএসএস আপনি চেষ্টা করবেন লং টার্মে করার। শর্ট টার্ম ইএলএসএস এর ক্ষেত্রে কিন্তু খুব বেশি প্রফিটের সম্ভাবনা নেই, কারণ মার্কেট লং টার্মে মার্কেট সবসময় পারে। আজ থেকে ঠিক 10 বছর আগে শেয়ার মার্কেট ছিল, সেন্সেক্স ছিল 21,000-এর আশপাশ, বর্তমানে সেটা 50,000-এর আশেপাশে রয়েছে। অর্থাৎ আপনি যদি 10 বছর, 15 বছর বা 20 বছরের জন্য ইএলএসএস এ ইনভেস্ট করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি মিনিমাম 12 থেকে 14% রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে আমরা চলে আসি ট্যাক্স বেনিফিটে। পিপিএফ হচ্ছে ট্রিপল ই পলিসি ক্যাটাগরির মধ্যে পড়ে, অর্থাৎ ট্রিপল ই মানে হচ্ছে পিপিএফ এর প্রিন্সিপাল অ্যামাউন্ট ট্যাক্স ফ্রি, ম্যাচুরিটি অ্যামাউন্ট ট্যাক্স ফ্রি এবং ইন্টারেস্ট অ্যামাউন্টও কিন্তু ট্যাক্স ফ্রি। এটা কিন্তু পিপিএফ এর একটা বড় গুণ। অর্থাৎ আপনি কোনো একটা ফিনান্সিয়াল ইয়ারে ম্যাক্সিমাম পিপিএফ থেকে আপনি 1.5 লাখ টাকা পর্যন্ত ট্যাক্স বেনিফিট পেতে পারেন। এরপর চলে আসি এনপিএস। এনপিএস এর ট্যাক্স বেনিফিট কিন্তু পিপিএফ এর থেকেও বেশি। আপনি 80C-তে 1.5 লাখ টাকা ছাড় পাবেন। এছাড়াও আপনি যদি 1.5 লাখ টাকার বেশি ইনভেস্ট করতে চান, আরও 50,000 টাকা অতিরিক্ত আরও ছাড় পাবেন আপনি 80CC-D1B-তে। তাহলে এনপিএসে আপনি টোটাল 2 লাখ টাকার ট্যাক্সের বেনিফিট পাচ্ছেন। এরপরে চলে আসি ইএলএসএস। ইএলএসএসে আপনি 80C-তে ম্যাক্সিমাম 1.5 লাখ টাকা ছাড় পাবেন। তবে ইএলএসএসে ক্ষেত্রে কিন্তু আপনি যদি আপনার ইনভেস্টমেন্ট পিরিয়ডটা 1 বছরের বেশি হয়, তাহলে কিন্তু রিটার্নের উপরে আপনার 10% লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হবে কিন্তু। তো এইটা মাথায় রাখবেন। তার এই তিনটের যে কম্পারেটিভ ডিসকাস করে আমরা বুঝতে পারছি কি, যে পিপিএফ এর লো রিস্ক, রিটার্নও কিন্তু আপনার তুলনামূলকভাবে কম, এনপিএস এ রিস্কটা একটু হাই এবং রিটার্নও হাই, ইএলএসএস এর রিস্কটা এনপিএস এর থেকেও বেশি এবং রিটার্নটাও অনেক হাই। আর পিপিএফ এ কিন্তু আপনি 15 বছর আগে টাকা তুলতে পারবেন না, অর্থাৎ লিকুইডিটি কিন্তু অনেক কম। এনপিএস এ লিকুইডিটি আরও কম, কারণ আপনি 60 বছর বয়সের আগে গিয়ে কোনো টাকাই তুলতে পারবেন না। ইএলএসএস এ লিকুইডিটি কিন্তু অনেক বেশি, অর্থাৎ আপনি 3 বছরের পর থেকেই আপনি পার্শিয়াল বা ফুল উইথড্রল কিন্তু করতে পারবেন। এই তিনটে দেখে আপাতত আপনারা বুঝতেই পাচ্ছেন কোনটার কি অ্যাডভান্টেজ, কোনটার কি ডিসঅ্যাডভান্টেজ। এবার আমরা চলে আসব যে কোথায় কত টাকা ইনভেস্ট করলে কত বছরের জন্য আপনি মোটামুটি কত টাকা রিটার্ন পেতে পারেন, তার একটা কম্পেয়ার আমরা করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন তিনটে ইনভেস্টমেন্ট প্ল্যান রয়েছে, পিপিএফ, এনপিএস, ইএলএসএস। আমরা তিনটেতেই 25 বছরের জন্য পার ইয়ার 1.5 লাখ টাকা করে ইনভেস্ট করব। আগেই বলেছি পিপিএফ এর রেট অফ ইন্টারেস্ট 7 থেকে 8.5-এর মধ্যে ভ্যারি করবে। তো সেক্ষেত্রে আমরা ধরে নিলাম রিটার্নটা 8%, এনপিএস এর ক্ষেত্রে ধরলাম 10% আর ইএলএসএস এর ক্ষেত্রে 12%।
এবার পিপিএফ এ যদি আমি 25 বছরের জন্য 1.5 লাখ টাকা পার ইয়ারে ইনভেস্ট করি, তাহলে আমি 25 বছর পরে 8% রেট অফ ইন্টারেস্ট ধরে ম্যাচুরিটি অ্যামাউন্ট পাবো হচ্ছে কি 1,18,43,167 টাকা। তার মধ্যে আমার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট কত ছিল? প্রিন্সিপাল 1.5 লাখ ইন্টু 25 বছরের জন্য 37,50,000। তাহলে আমি ইন্টারেস্ট আর্ন করছি কত টাকা? 80,93,167 টাকা। এই পুরো টাকাটা কিন্তু আমার ট্যাক্স ফ্রি। এরপরে চলে আসি এনপিএসে। এনপিএসও আমি 25 বছরের জন্য ইনভেস্ট করেছি 1.5 লাখ টাকা করে, আর রেট অফ ইন্টারেস্ট ধরেছি 10%। তো আমি ম্যাচুরিটি অ্যামাউন্ট পাচ্ছি 25 বছর পরে 1,62,27,269 টাকা। তার মধ্যে আমার ইন্টারেস্ট আর্ন করছি আমি 1,24,77,269 টাকা। এইবার এর মধ্যে কিন্তু একটা ব্যাপার আছে, এর মধ্যে আপনি 40% অ্যানুইটি আর 60% উইথড্রল করতে পারেন। অর্থাৎ 60 বছর পরে আপনি এর 60% টোটাল যে ম্যাচুরিটি অ্যামাউন্ট তার 60% আপনি সাথে সাথে উইথড্র করতে পারবেন, আর যে 40% রয়েছে সেটা আপনি অ্যানুইটি অর্থাৎ পেনশন হিসেবে নিতে পারবেন। এই 40% কিন্তু আপনাকে ট্যাক্সেবল, অর্থাৎ আপনার যে ইনকাম হবে সেই ইনকামটা ট্যাক্সের আওতায় যদি চলে আসে তাহলে কিন্তু আপনাকে ট্যাক্স পে করতে হবে। এরপরে চলে আসি ইএলএসএসে। ইএলএসএসে আপনার 25 বছরের জন্য 15 লাখ টাকা 1.5 লাখ টাকা করে পার ইয়ার ইনভেস্ট করছি এবং রেট অফ ইন্টারেস্ট 12%। সেক্ষেত্রে আমি ম্যাচুরিটিতে আপনি পাবেন 2,24,86,000 টাকা। তার মধ্যে ইন্টারেস্ট আর্ন করছেন আপনি কত? 1,86,50,086 টাকা। এই টাকাটা কিন্তু আপনার এর মধ্যে কিন্তু আপনার লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স কিন্তু আপনাকে দিতে হবে। তো আপাত দৃষ্টিতে আমাদের এই তিনটের মধ্যে কিন্তু ইএলএসএস সবথেকে বেশি লাভজনক, যেহেতু এটা লিকুইডিটিও বেশি এবং রিটার্নটাও হাই। আমি এই ভিডিও ডেসক্রিপশানে একটা ক্যালকুলেটর দিয়ে দিচ্ছি এক্সেল শিটে। তো আপনারা আপনাদের মতো করে কত বছরের জন্য করতে চান, কত টাকা করে, সেই অনুযায়ী আপনারা হিসাব করলে তার ম্যাচুরিটি অ্যামাউন্ট এবং ইন্টারেস্ট অ্যামাউন্ট আপনারা পেয়ে যাবেন। সেই অনুযায়ী আপনারা নিজেরা ডিসিশন নেবেন কোথায় কি ইনভেস্টমেন্ট করবেন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সকলের মধ্যে শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ।